স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি। গল্প পাঠ, সূত্রধার এবং সকল চরিত্রে সুরঞ্জন। মহিলা চরিত্রে সুজাহা, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই বাঁচার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয় বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমেছিল। রমেশ ঘাসের ওপর উড়ানি বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই রেগে উঠছিল। সুরেশ এক মনে একটা বিলিতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চক্ষে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার উপরে দুজোড়া সাহেব মেম বসে। তাদের মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি বাঁখারির মতো রোগা, আর যে সাহেবটি বামনের মতো বেঁটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢেঙা। এমন বিসদৃশ চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড় দুর্লভ। হঠাৎ পেছন থেকে চেনা গলায় একজন বলল, ওহে, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। সবাই তাড়াতাড়ি ফিরে চাইল। পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হলো, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? এই কবে ফিরলে? তুমি পুরী গেছিলে তো? পুরী গেছিল না? ও হ্যাঁ, জায়গাটা কেমন লাগলো? আর কোথাও গেছিলে নাকি? কি ব্যাপার, কথা বলো। পরেশ আগে সকলকার মাঝে এসে বসল। তারপর কোঁচানো উড়ানখানি খুলে সাবধানে কোলের ওপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। একটু বোঝো, তবে একে একে বলছি শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম তো। আজ সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো, ভালোই, পুরী তো ভালোই। দোষের মধ্যে আমাদের এই কালো রং সেখানকার জল হাওয়ায় আরো ঘোরতর কালো হয়ে ওঠে। হ্যাঁ, ওই একটাই দোষ। পুরী থেকে আমি কোনারকে গেছিলাম, জানো। রমেশ চমকাইয়া বলিল, কোনারকে? হ্যাঁ, ওকে কোনারকের নামে তুমি ওরকম চমকে উঠলে কেন? অমন চমকে উঠলে কেন? না, ও কিছু না। তুমি যা বলছিলে বলো। সে হবে না, তুমি বলো, তুমি চমকালে কেন বলো। এ অনেক কথা। তা হোক, বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। দেখো, যদি ভালো লাগে, যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কি, তাই তো? একদম। হ্যাঁ, আমরা রাজি আছি। কিন্তু তুমি কিন্তু বড় বেশি ল্যাজে খেলছো রমেশ, তুমি বড় বেশি ল্যাজে খেলছো। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করল। অনেকদিন আগের কথা, আমরা কয় বন্ধুতে কোনারক দেখতে গেছিলাম। কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, তা সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোনারকের আশেপাশে মাঝে মাঝে 2-4খানি ছোটোখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোনারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বিকেলে আমরা অমনি একখানি গায়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম।
কৌতূহলী চোখে এদিকে ওদিকে তাকাতে তাকাতে আসছি, হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীয়। গড়ন দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ বড় যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অশুছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গায়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, এই হ্যাঁ রে, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন রে? উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলুম এই, গায়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বললে, কেন যে সে তা জানে না। তার মুখ দেখে মনে হলো সে যেন কি লুকোচ্ছে। আচ্ছা, তুই এদিকে এদিকে শোন, এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি। হ্যাঁ, সরিয়ে পরিষ্কার কর, বকশিস পাবি, কর, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনোদ্যত সাপের দিকে লোক যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, সে পারবে না। খামোখা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটির দিকে তার পাষাণ নয়ন তুলে সে যেন করুণ হাসি হাসছে। আপনার নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। হ্যাঁ, আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সেই লোকটা আর নেই। হনহন করে সে তাড়াতাড়ি গাঁয়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূর এগিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললুম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ তার আধখানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হলো শিল্পী আরেকটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলুম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় যৎপরনাস্তি রুদ্র রস প্রকাশ করবে। কিন্তু আশ্চর্য এই যে কেউ টুঁ শব্দটি পর্যন্ত করলে না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালুম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালুপ্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ধিমিয়ে ধিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ,
নিচে সেই ধু ধু মরুভূমি, চারিদিকে আর কিচ্ছু নেই, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিলাম, আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কৃন্দদন্তে অধর চেপে এসে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার দুহাত বাড়িয়ে দিলে আমাকে ধরবার জন্যে। সেই জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব, অমনি চট করে ঘুম ভেঙে গেল। কোথায় এলাম? চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতো হলদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ, কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললে। হ্যাঁ, প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না না, ভ্রম নয় তো। ভিতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনি স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে হলো কোনারকের সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সেই এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী, তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখন উঠছে পড়ছে, শুধু তাই নয়, গাড়ির ভেতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ থেকে ওপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছাঁত ছাঁত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার দুটো পাথুরে চোখের থমথম চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে ভিজছে আর ভিজছে। শেষটা এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠ হতে পারলুম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে অন্য একটা গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিলেন।
গুঁতোগুতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুরছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। যা, কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলুম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোঁড়া ছুটে এলো, বলে, বাবু মেরো না, মেরো না, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, আর তাই ও আমার সঙ্গে সঙ্গে এই গাড়িতে থাকে। মেরো না বাবু, মেরো না। বুঝলুম বুঝলুম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলুম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের ওপর দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, রমা মূর্তির গালে সকৌতুকে একটি চড় বসিয়ে দিলে, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে পাঙাশ হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাত ও কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? তুমি খেপে গেলে নাকি? ওকে চড় মারতে ও যেন আমার হাতে কটাস করে কামড়ে দিল। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, আমার হাতের রক্ত পড়ছে, দেখো। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই রক্ত গড়াচ্ছে যে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে। রমার হাত তার উপর গিয়ে পড়াতেই আঁচড় গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলুম। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন এই আপদকে ঘাড়ে করে তোমার বাড়ি বয়ে আনার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললুম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাওগে, যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গর্বে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ, নইলে ওই মুখের কলহাস্য রোলে এবং ওই চরণের রুনুঝুনু নুপুর নিক্ষণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধহয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? ঠিক ওই নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখত তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি। গল্প পাঠ সূত্রধার এবং সকল চরিত্রে সুরঞ্জন। মহিলা চরিত্রে সুজাহা। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ।